পৃথিবীর কোনো এক জায়গায় লুকিয়ে রাখা হয়েছে গগ ম্যাগগের মতো এক স্বেচ্ছাচারী খুনি সম্প্রদায়কে। কোনোভাবে যদি একবার তারা বাইরে আসতে পারে তাহলে পুরো মানবজাতি এমনকি দেবতাদের নিরাপত্তাও হুমকির সম্মুখীন হবে। আজকে কথা হবে 2011 সালে মুক্তিপ্রাপ্ত গ্রিক মিথোলজি নিয়ে তৈরি একটা ভিজুয়াল মাস্টারপিস ইমমর্টাল নিয়ে। তো আবল দাবল কথা বাদ, মূল গল্পে যাওয়া যাক। বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ শোয়েব। মুভির শুরুতে আমাদের দেখানো হয় বিশাল একটা গুহার ভিতর থেকে একটা ধোয়ার কুণ্ডুলি পাকিয়ে উপরের দিকে উঠতেছে, আর ঠিক তখনই একটা মেয়ে ঘুম থেকে চমকে ওঠে। আসলে সে স্বপ্ন দেখছিল। প্রথমে এদের পরিচয় দিয়ে নেই, এই চারজন কুমারী মেয়ে মন্দিরের ভবিষ্যৎ বক্তা। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে ভালো কোনো স্বপ্ন দেখেনি। সে স্বপ্নে দেখে হাইপেরিয়ন নামের এক দুর্ধর্ষ রাজা দেবতাদের শত্রু টাইটানকে মুক্ত করে দিচ্ছে। তার উদ্দেশ্য হচ্ছে সে পুরো মানবজাতির উপর ক্ষমতা বিস্তার করতে চায়। সে দেবতা টেবতা বলে কিচ্ছু মানে না। গল্প বোঝার খাতিরে আপনাদের টাইটান সম্পর্কে খানিকটা পরিষ্কার ধারণা দেওয়া দরকার। টাইটান হচ্ছে দেবতাদের বিপরীতে একদল দুর্ধর্ষ শয়তান, যারা একসময় অলিম্পাসের দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। এই যুদ্ধকে বলা হয় টাইটানোমেসি। সেই যুদ্ধের পর দেবতা জিউস সমস্ত টাইটানদের ধরে নিয়ে পৃথিবীর কোনো এক পর্বতে বন্দি করে রাখে। সেই জায়গাটার নাম মাউন্ট টার্টারাস। আর এই সব টাইটানদের মুক্ত করার জন্য রাজা হাইপেরিয়ন একটা উপায় খুঁজতে বের হয়। যখন দেবতাদের সাথে টাইটানদের যুদ্ধ হয়েছিল, সেই সময় কোনো এক দেবতার হাত থেকে একটা জাদুর ধনুক হারিয়ে যায়, যেটা পৃথিবীর কোনো এক জায়গায় সুরক্ষিত অবস্থায় আছে। এই ধনুকটাকে এপিরাস ধনুক বলা হয়। সবকিছু যখন শান্ত হয়েছিল, তখন আবারও পৃথিবীকে অশান্ত করার জন্য হাইপেরিয়নের মতো এক রাজার আবির্ভাব হয়। সমস্ত পৃথিবী জুড়ে সে তাণ্ডব চালাতে শুরু করে। প্রথমে সে তার সৈন্যবহর নিয়ে আসে মন্দিরের দিকে। তখনকার সময়ে মন্দির ছিল রাজ্য পরিচালনার জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ। হাইপেরিয়নের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে ওই কুমারী মেয়েগুলোকে ধরে নিয়ে যাওয়া, ওর ভবিষ্যৎ নিশ্চিত করা, আর এপিরাস ধনুকের সন্ধান জানার জন্য সে ওই কুমারী মেয়েদের খুঁজতেছে। মন্দিরের পুরোহিত ওই মেয়েদের কথা গোপন রাখতে চাইলে সে আর তাকে জীবিত রাখেনি। অন্য আরেকজন পুরোহিতকে বন্দি করে তাদের মন্দির দখল করে নেয় সে। তারপরেই পুরো রাজ্য জুড়ে রাজা হাইপেরিয়নের মন্দির দখলের খবর পৌঁছে যায়। স্থানীয় রাজার লোকজন লোকালয়ে গিয়ে সাধারণ মানুষদের সাবধান করে দিচ্ছে এবং দেশ রক্ষার জন্য তরুণ যুবকদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে। তখন তাদের মধ্যে অনেক মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সেনাপতির আদেশে এখানকার বৃদ্ধ, মহিলা এবং বাচ্চাদের টার্টারাস পর্বতের আড়ালে নিয়ে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়। আর তখনই বাধে এক বিপত্তি। এর নাম থিসিয়াস। স্থানীয়রা তাকে পিতৃপরিচয়হীন সন্তান হিসেবে চিনে থাকে। গ্রিক মিথোলজির অনেক জায়গায় থিসিয়াসকে দেবতা পসেইডনের পুত্র হিসেবে বিবেচিত করা হয়। যে কোনো সূত্রেই হোক, থিসিয়াস ছিল অত্যন্ত ন্যায়পরায়ণ, লড়াকু এবং সাহসী একজন যুবক। সে চাইছিল তার মা তার সাথে থাকবে। এক পর্যায়ে ওদের একজন সেনার সাথে মারামারি লেগে যায়। ওই সেনা থিসিয়াসকে জারজ সন্তান বলে গালি দিয়েছিল, আর শুরু হয় মারামারি। তখন আমরা বুঝতে পারি থিসিয়াস আসলেই একজন বীরযোদ্ধা হতে চাচ্ছে। সেনাপতি এসে ওদেরকে থামতে বললে এই সুযোগে থিসিয়াস ওর মায়ের নিরাপত্তার জন্য প্রটোকল চায়। জীবন বাঁচানোর জন্য সেনাপতি ওর কথায় রাজি হলে সে ওকে ছেড়ে দেয়। সবাই চলে যাওয়ার সময় থিসিয়াস এক বুড়ো মানুষের কাছে এসে বিদায় নেয়। সে ছোট থাকতেই এই ভদ্রলোক ওকে সবসময় পাশে রেখেছে। থিসিয়াসের সততা ও সাহসের কারণে সে ওকে অনেক ভালোবাসত। এর মধ্যেই সন্ধ্যা নেমে আসে। তখন আমরা এই ভদ্রলোকের আসল পরিচয় জানতে পারি। সে ছিল দেবতা জিউস। বহু বছর থেকেই সে এখানে যাওয়া আসা করত। ওর নাম অ্যাথেইনা। সেও এখানে এসেছে। জিউস তাকে দেখে ফেলেছে বলে সে তার আসল রূপে ফিরে আসে। তখন আমরা জানতে পারি সে এতদিন থিসিয়াসকে এই কারণেই মানুষ রূপে শিক্ষা দিয়েছে, কারণ রাজা হাইপেরিয়নের বিরুদ্ধে অস্ত্র ধরার মতো এখানে আর কেউ নেই। তখনই কিসের যেন আভাস পেয়ে ওরা আড়ালে চলে যায়। একজন সৈন্য, সে তার নিজের লোকদের সাথে বেইমানি করে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। ও ভেবেছিল এরা কেউই রাজা হাইপেরিয়নের সাথে যুদ্ধে জিততে পারবে না, তাই সে আগে থেকেই হাইপেরিয়নের কাছে আত্মসমর্পণের জন্য মন্দিরে যায়। এখানকার পরিবেশ দেখে সে একেবারে ঘাবড়ে গিয়েছিল। হাইপেরিয়ন ওকে তার আগমনের কারণ জানতে চাইলে সে ওই পাহাড়ের কথা বলে, যেখানে অনেক মানুষ আছে, অস্ত্র আছে এবং অনেক তাগড়া যুবক আছে, যারা কিনা হাইপেরিয়নের কাজে আসতে পারে। কিন্তু হাইপেরিয়ন ওকে হতাশ করে দিয়ে বলে তার এসবের কোনো দরকার নেই। তার এখন প্রয়োজন ওই এপিরাস ধনুক, যার সন্ধান একমাত্র ওই কুমারী মেয়েরা জানে। এখন হাইপেরিয়ন ওকে প্রশ্ন করে যে সে কি ওই কুমারী মেয়েদের কোনো খবর জানে কি না। কিছু বলার আগেই পিছন থেকে কে যেন কুকিয়ে ওঠে। ওই সেই সন্ন্যাসী, যাকে ওরা মন্দির থেকে ধরে বন্দি করে রেখেছে। একমাত্র সেই এখানে জীবিত আছে যে ওদের খবর জানে। কিন্তু এই সন্ন্যাসীরা এতটাই প্রতিজ্ঞাবদ্ধ যে কোনোভাবেই তারা তাদের মন্দিরের কোনো গোপন কথা কাউকে বলবে না।
উপায় না দেখে সে একটা কাঁচি নিয়ে নিজেই নিজের গলায় ধরে আত্মহত্যা করবে বলে। কিন্তু হাইপেরিয়ন এতটাই চতুর ছিল যে সে জানতো কোনো সন্ন্যাসী কখনো যে কোনো পরিস্থিতিতেই আত্মহত্যা করবে না। আসলে ওই সন্ন্যাসী রাজা হাইপেরিয়নকে জাস্ট ভয় দেখাতে চাচ্ছিল যে যদি তার উপর এমন করে অত্যাচার করা হয় তাহলে সে আত্মহত্যা করবে, কিন্তু সে আসলে তা করবে না। আর সে কখনো মিথ্যা কথাও বলবে না। উপায় না দেখে সে তৎক্ষণাৎ কাঁচি দিয়ে তার নিজের জিহ্বা নিজেই কেটে ফেলে। অন্তত মিথ্যা বলা থেকে তো বাঁচা যাবে। মানুষের কি ইমান রে ভাই। তারপর ওই প্রতারক সেনার মুখের উপর ওদের দলের চিহ্ন দিয়ে একটা মুখোশ দেয়া হয়। হাইপেরিয়নের সেনাদের মধ্যে কেউ কারো মুখ দেখতে পারে না, মানে দেখার অনুমতি নেই। আর এই সব কারণেই ওরা আরো ভয়ানক হয়ে উঠেছে। দৃশ্যপট পাল্টে যায়। থিসিয়াস বেশ কিছুদিন পর ওর মায়ের সাথে দেখা করার জন্য ওই আগের জায়গায় চলে আসছে, কিন্তু সে জানতো না সেখানে ইতিমধ্যেই রাজা হাইপেরিয়ন তার লোকজন নিয়ে এসেছে। ওই প্রতারক সেনা রাজাকে এই তথ্যগুলো দিয়েছিল। মায়ের এমন অবস্থা দেখে থিসিয়াস স্থির থাকতে পারেনি। হাতের বর্ষা দিয়ে এক এক করে সামনে যেই আসছে তাকেই কুপকাত করে ফেলছে। সামনে থাকা সবাইকে মেরে বর্ষা ছুড়ে দেয় একদম ওই সেনার বুক বরাবর। তারপর সে আর বেশিক্ষণ টিকতে পারেনি। জাল দিয়ে ওকে বন্দি করা হয়, আর হাইপেরিয়ন ওর চোখের সামনেই ওর মাকে গলায় ছুরি চালিয়ে হত্যা করে। একটা সৈন্য ওকে মারতে গেলে হাইপেরিয়ন তাকে নিষেধ করে। থিসিয়াসের গায়ের জোর আছে বলে ওকে লবণ খোদকদের কাছে পাঠানো হবে, তাই ওকে জীবিত রাখা হয়। স্বর্গলোক থেকে হাইপেরিয়নের এইসব অত্যাচার দেখে দেবতারা বেশ ক্ষুব্ধ হয়ে যায়। তারা নিজেদের মধ্যে সমালোচনা করতে থাকে কেমন করে ওই সাধারণ মানুষদেরকে সাহায্য করা যায়। কিন্তু দেবতা জিউস ওদেরকে এইসব ব্যাপারে কথা বলতে নিষেধ করেন, কারণ এখন পর্যন্ত ওই নিপীড়িত মানুষেরা নিজেদের রক্ষা করার জন্য কোনো প্রতিবাদ করেনি। তাহলে আমরা কেন তাদেরকে সাহায্য করতে যাব? জিউস এখানকার বাকি দেবতাদের হুঁশিয়ার করে দেয়, যতক্ষণ না পর্যন্ত ওই খুনি টাইটানরা মুক্ত হয় ততক্ষণ পর্যন্ত কোনো দেবতাই যেন মানুষদের সাহায্য করতে না যায়। আর এরপরেও যদি কেউ এই কাজ করে তাহলে তার একমাত্র শাস্তি হবে মৃত্যু। তখন আমরা বুঝতে পারি এই দেবতারাও নাকি মরে। যাই হোক, অন্যান্য লবণ খোদকদের সাথে থিসিয়াসকেও এখানে নিয়ে আসা হচ্ছে। খাবার পানি না পেয়ে একদম মরার দশা। এখানে ওদের সাথে মন্দিরের ওই সন্ন্যাসীও ছিল। এই সময়গুলোর মধ্যে রাজা হাইপেরিয়ন ওই কুমারী মেয়েদের ধরে এনেছে। আজকের জন্য ওদেরকে এখানে রাখা হবে। ভিতরে যাওয়ার সময় একজন কুমারী মেয়ের পা থিসিয়াসের পায়ের সাথে লাগলে সে চমকে ওঠে। ততক্ষণাৎ সে একটা ভীষণ দেখে যে রাজা হাইপেরিয়নের সাথে থিসিয়াস ওই এপিরাস ধনুক নিয়ে একত্রে দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে একটা মৃতদেহ দাফন করে রাখা আছে। মেয়েটা যাওয়ার সময় থিসিয়াসকে উদ্দেশ্য করে বলে যায় যে যত ঝড় তুফানে আসুক তুমি স্থির দাঁড়িয়ে থাকবে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে আমরা তা এখনো জানি না। মুভির এই জায়গায় এসে এই মেয়েটার নাম পরিচয় জানাটা অত্যন্ত জরুরি। ওর নাম ফেদ্রা। ও ভিতরে যাওয়ার সময় বাকি দুইজনকে বলে যায় যে যেমন করেই হোক আজকে রাতেই এখান থেকে পালাতে হবে, আর সেই জন্য ওদের দুজনের সাহায্যের প্রয়োজন আছে। রাতের বেলা চারজন একত্রিত হয়ে যোগ সাধন করার আগে নিজেদেরকে প্রস্তুত করে নেয়। পাহারাদাররা কাছে আসার সাথে সাথেই ওদের উপর আক্রমণ করা হয়, এবং যারা নিচে ছিল তারা সবাই মিলে সেখানকার পাহারাদারদের আক্রমণ করে। তখন আমরা জানতে পারি এদের চারজনের মধ্যে শুধু একজন ভবিষ্যৎ দেখার ক্ষমতা রাখে, আর বাকি তিনজন তাকে সঙ্গ দিয়েছিল। এই নিদানকালে ওই তিনজন মেয়েরাই নিজেদের বিপদ স্বীকার করে নিয়ে ফেদ্রাকে এখান থেকে পালানোর জন্য সাহায্য করে। কোনোভাবেই যদি ফেদ্রা রাজা হাইপেরিয়নের কবজায় পড়ে তাহলেই সর্বনাশ হয়ে যাবে। ওরা সেখান থেকে যাবার পর বাকি তিনজনকে মন্দিরে রাজার কাছে নিয়ে আসা হয়েছে। খুব বাজেভাবে মারা হয় মেয়ে তিনটাকে, কিন্তু রাজা এই ব্যাপারে বেশ বিরক্ত হয়, কারণ সে আগেই বলে দিয়েছে যে কোনোভাবেই যেন ওদেরকে আঘাত না করা হয়। তখন ওই পাহারাদারদের একজন রাজাকে জানায় এই মেয়ে তিনজন আর ওই লবণ খোদকেরা মিলে ওদের দলের 7 জনকে হত্যা করছে। এই কথা শোনার পর হাইপেরিয়ন কিছুটা শান্ত হয়, কিন্তু রাজা যখন বুঝতে পারে যে ওদের তিনজনের মধ্যে কেউই সেই মেয়ে না যে ভবিষ্যৎ জানতে পারে, তখন তার মাথা বিগড়ে যায়। আর সেই সময়ে ওই পাহারাদার ওকে বলে এরা আসলে 4 জন ছিল, বাকি একজন ওই লবণ খোদকদের সাথে পালিয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথেই সে বুঝতে পারে যে ওই পালিয়ে যাওয়া মেয়েটি আসল ভবিষ্যৎ বক্তা, সে যাকে খুঁজতেছে। আর সাথে সাথেই ওই পাহারাদারকে বল্লম দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। তারপর ফেদ্রাকে খোঁজার জন্য সে চারিদিকে লোকজন পাঠিয়ে দেয়। ওদিকে স্বর্গলোকে কিছু দেবতা রাজা হাইপেরিয়নের এরূপ আচরণে ভীষণ বিরক্ত হয়ে যায়। শুধু জিউসের কারণে তারা কিছু বলতে পারছে না। এমনিতেই সে দেবতাদের বিশ্বাস করে না, তার উপর আবার এমন সাংঘাতিক লেভেলের জুলুমবাজ। এইসব নিয়ে ওদের মধ্যে কথা হচ্ছে। আর এর মধ্যেই কালো সাগর নামের একটা বাণিজ্যিক ঘাটে থিসিয়াস ও তাদের লোকজনদের সাথে রাজার সৈন্যরা মুখোমুখি হয়। এইবার মনে হয় আর রক্ষা নেই। ওরা প্রথমে অল্প সংখ্যক সৈন্য মনে করলেও সেখানে আরো অনেক সৈন্য ছিল।
পরিস্থিতি বেগতিক দেখে দেবতা পোসাইডন আর স্থির থাকতে পারেননি, সোজা মর্তলোকে ছুটতে থাকেন। বাতাসের বেগে ছুটে এসে পানিতে আছড়ে পড়লে বিশাল এক ঢেউয়ের সৃষ্টি হয়। ঢেউ সৈন্যদের পিছনে থাকার কারণে ওরা কিছুই দেখতে পায়নি, কিন্তু থিসিয়াস ও তার সঙ্গী সাথীরা সামনে থেকে দেখে যে বিশাল আকৃতির ঢেউ তাদের দিকে আছড়ে পড়ছে। খানিক চুপ করে থেকে সুযোগ বুঝে পাথরের দেয়ালের আড়ালে লাফ দিয়ে সবাই আড়াল হয়, আর ওই ঢেউয়ের সাথে থিসিয়াসের সেনারা নৌকা সহ কালো পানিতে ভেসে যায়। দেবতাদের সাহায্যে এবারের মতো বেঁচে যায় ওরা। এখন থিসিয়াস ওদেরকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দেবে, কারণ ওর মা মারা যাওয়ার পর থেকে সেখানে আর কেউ যায়নি, এবং ফেদ্রা ওকে জানায় যে তার মায়ের লাশ নাকি এখনো সৎকার করা হয়নি। তাই সে স্বপ্নে মাঝে মাঝে ওই কাফনে মোড়ানো মৃতদেহটি দেখত। এদিকে রাজা হাইপেরিয়ন এবার থিসিয়াসকে মারার জন্য তার শক্তিশালী সেনাপতিকে পাঠায়, আর সে তার সৈন্যদেরকে নিয়ে টার্টারাস পর্বতের দিকে যাত্রা শুরু করে, যেখানে ওই টাইটানদের বন্দী করে রাখা হয়েছে। এখন সে ওখানে গিয়ে ওই বন্দী টাইটানদের মুক্ত করে দিয়ে অমরত্ব লাভ করবে। কিছুদিন লম্বা যাত্রা করে থিসিয়াস। ফেদ্রা ও বাকি লোকজন তার মায়ের কাছে চলে আসে। মায়ের লাশ লাল কাপড়ে মুড়িয়ে নিয়ে থিসিয়াস মন্দিরের ভিতরে চলে আসে। সে লাশ সৎকার করার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সে কফিন কিছুতেই ভিতরে ঢুকাতে পারছিল না। বারবার ধাক্কা দেওয়ার পরেও কফিনটা যেন কিসে আটকে যাচ্ছিল। তখন সে খেয়াল করে তার পাশেই যে ওই পাথরটা ছিল তারই একটা অংশ কফিনটাতে আটকে যাচ্ছে। একটা হাতুড়ি দিয়ে পাথরটাতে সজোরে আঘাত করতেই সে অবাক হয়ে যায়। ওই সেই এপিরাজ ধনুক, যেটা পাবার জন্য রাজা হাইপেরিয়ন হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছে। মজার ব্যাপার হলো, এই ধনুক চালানোর জন্য কোনো বাড়তি তীরের প্রয়োজন হয় না। সে বিশ্বাসই করতে পারছিল না যে এই ঘটনা সে নিজের চোখে দেখবে। হঠাৎ পিছন থেকে একটা ধারালো ছুরি ওর দিকে কে যেন ছুড়ে দেয়। সে প্রথমে খানিকটা ভয় পাইছিল, আশপাশটা ভালো করে দেখে কেউ নেই। এমন সময় হাইপেরিয়নের ওই সেনাপতি থিসিয়াসের উপর চড়াও হয়। এত বড় বিশাল দেহী একজন দানবের সাথে মারামারি করতে গিয়ে থিসিয়াস নেতিয়ে পড়ে। খানিকক্ষণ খুব বাজেভাবে ওকে মারা হয়। অন্যদিকে আরো কয়েকজন সেনা এতক্ষণে ফেদ্রা ও বাকি কয়েকজনকে জিম্মি করে ফেলে। এর মধ্যেই থিসিয়াস মার খেতে খেতে ওই ধারালো অস্ত্রটা হাতে নেয়, যেটা দিয়ে ওই দানবটা প্রথমে ওকে ঢিল ছুঁড়ে দিয়েছিল। তারপর ওকে এক টানে নিচে ফেলে বেদির উপরে তুলে নেয়। কিন্তু সে তো জানতো না এখানেই তার কবর রচিত হবে। প্রথমে ওই ধারালো ছোরা দিয়ে সে তার পায়ে আঘাত করে ওকে দুর্বল করে দেয়। তারপর হাঁটু গেড়ে বসিয়ে দিয়ে এক কোপে ওর মাথাটা দেহ থেকে আলাদা করে দেয় থিসিয়াস। তাড়াতাড়ি করে ওই কাটা মাথা আর এপিরাস ধনুক নিয়ে মন্দিরের বাইরে এসে দেখে বাকি সৈন্যরা ওদেরকে জিম্মি করে রেখেছে। অনেক দূর থেকে চারজনকে লক্ষ্য করে 4টা তীর ছোড়ে। চোখের পলকেই 4টা সেনা উড়ে ছিটকে পড়ে যায় দূরে। কাটা মাথাটা সাগরের পানিতে ফেলে দিয়ে বসে পড়ে থিসিয়াস। সেই রাতে তারা ওখানেই বিশ্রাম নেয়। সকাল হলেই থিসিয়াস সবাইকে নিয়ে মন্দিরের দিকে রওনা হয়। দৃশ্যপট পাল্টে যায়। কিছুদিন যাত্রা করার পর ওরা মন্দিরের কাছে চলে আসছে। মন্দির এখন পুরোপুরি ফাঁকা। কাছে আসতেই সন্ন্যাসী কিসের জন্য কান্নার আওয়াজ শুনতে পায়। বাকিরা ব্যাপারটা বুঝতে না পারলেও সন্ন্যাসী কিন্তু ঠিকই বুঝতে পারছে। সে আর দেরি করেনি, ছুটে গিয়ে ওই ধাতুর তৈরি গরুটাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। এতক্ষণে ফেদ্রাও বুঝে গিয়েছে যে এখানে কি হচ্ছে। সে চিৎকার করে বাকি সবাইকে বলে যে গরুটাকে নিচে ফেলে দিতে হবে। সবাই মিলে যখন সেটাকে নিচে ফেলে দেয় তখন থিসিয়াস অবাক হয়ে যায়। ওই সেই 3জন কুমারী মেয়ে। মৃত্যুর কষ্ট যে কি জিনিস সেটা বোঝার জন্য ওদেরকে এই ধাতব গরুর ভিতরে রেখে নিচে থেকে আগুনের তাপ দেয়া হচ্ছে, আর এই বাঁশির সাথে ওদের মুখে মাস্ক লাগিয়ে দেয়া হয়েছে যাতে ওদের আর্তনাদ বাইরে থেকে আরো ভয়ঙ্কর ভাবে শোনা যায়। নির্মমতা কতদূর ছড়িয়ে গেলে মানুষ এতটা পাষাণ হতে পারে। এর মধ্যেই সন্ন্যাসী সেখানে কয়েকজন সৈন্যকে দেখতে পায়। রাগে দুঃখে ওদেরকে মারার জন্য সে নিচের দিকে ছুটতে থাকে, কিন্তু সে জানতো না ওরা এখানে ওদেরকে ধরার জন্যই উৎপেতে ছিল। প্রথমে সন্ন্যাসীকে মেরে থিসিয়াসকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে এপিরাস ধনুক কেড়ে নিয়ে ওই হায়েনাটা রাজা হাইপেরিয়নের কাছে ছুটতে থাকে। তারপর সবাই মিলে প্রস্তুতি নেয় থিসিয়াসকে মারতে যাবে। এমন সময় ঘটে যায় এক অকল্পনীয় ঘটনা। স্বর্গলোক থেকে জিউসের আদেশ অমান্য করে একজন দেবতা এসে মুহূর্তের মধ্যে সব কটাকে ফালা করে দেয়। সে ভেবেছিল থিসিয়াস যদি মারা যায় তাহলে হয়তো দেবতাদের পরাজয় ঘটবে। আর ঠিক সেই সময়ে দেবতারা জিউস এসে এখানে উপস্থিত হয়। তার চোখে মুখে রাগ যেন ফেটে পড়ছে। কোনো কথা না বাড়িয়ে আগুন থেকে একটা চাবুক বের করে ওই দেবতাটাকে একটা আঘাত করে, আর এক আঘাতেই দেবতার ভবলীলা সাঙ্গ হয়। জিউসের আইন অমান্য করার জন্য তার এই অবস্থা। জিউস থিসিয়াসকে বলে যে তুমি এখন তোমার লোকজনকে বাঁচাও, আর আজ থেকে কোনো দেবতা তোমাদেরকে সাহায্য করবে না, বলেই সে সেখান থেকে চলে যায়।
এদিকে রাজা হাইপেরিয়ন মাউন্ট টার্টারাসের কাছে তার সৈন্যদল নিয়ে চলে আসছে। সে যদিও এখানকার কিছুই জানে না, কিন্তু ওই প্রতারক সেনার কাছ থেকে সে সবকিছু জেনে নেয়, কারণ সে কিছুদিন আগেও ওই রাজার সৈন্য ছিল। সে এখানকার সবকিছু ভালো করেই জানে। এটাই বাস্তব। একটা দেশ অথবা একটা জাতি ধ্বংস হওয়ার জন্য এইরকম একটা বেইমানেই যথেষ্ট। যাই হোক, এতক্ষণে ওই হায়েনাটা ধনুক নিয়ে হাইপেরিয়নের কাছে চলে আসছে। থিসিয়াসও দেবতার শেষ সাহায্য ঘোড়া দুটোকে নিয়ে মাউন্ট টার্টারাসের কাছে চলে আসে মেইন ফটকের কাছে। প্রথমে গার্ডেরা তাকে বাধা দিলেও পরবর্তীতে ওই সেনাপতির কারণে তাকে ভিতরে নেওয়া হয়। সেনাপতি জানতো এই সময়ে থিসিয়াসের প্রয়োজন আছে। সে থিসিয়াসকে নিয়ে রাজার সাথে দেখা করতে যায়, কিন্তু এই পাগল রাজা ওর কথায় কোনো কান দেয় না। ওইসব ধনুক আর পাহাড়ের নিচে বন্দি টাইটানদের সে কোনোভাবেই বিশ্বাস করছিল না। আইনের ভিত্তিতে সমাজ গঠন করে সেখানে বিবেক ব্যবহার করে রাজ্য চালাতে হয়। কিসের কি এইসব ধনুক দেবতা? আর তাছাড়া থিসিয়াস তাদের চোখে নিচু জাতের লোক। তার কথা বিশ্বাস করতে হবে এমন কোনো যুক্তিই তার কাছে নেই। সেই সময় নিজ থেকে তাদের কাছে খবর আসে রাজা হাইপেরিয়ন দূত পাঠিয়েছে, হয়তো সমঝোতা করতে চায়, কিন্তু সে এখানে রাজার সাথে কোনো কথা বলতে আসেনি, থিসিয়াসের সাথে দেখা করার জন্য এসেছে। কথা মতো সে ওই দূতের সাথে দেখা করতে গেলে বুঝতে পারে সে আর কেউ নয়, স্বয়ং রাজা হাইপেরিয়ন তার সামনে দাঁড়িয়ে আছে। মারতেই গেছিল, কিন্তু এতগুলো লোকের সামনে সে আর সামনে আগায়নি। রাজা হাইপেরিয়ন থিসিয়াসকে তার নিজের দলে আসার প্রস্তাব দিচ্ছে। যদি সে তার সাথে যোগদান করে তাহলে সে তার পুরো জীবন পাল্টিয়ে দেবে। আরও নানান ধরনের লোভ দেখানো হয় থিসিয়াসকে, কিন্তু সে ওর কোনো কথাতেই রাজি হয় না। থিসিয়াস চলে যাওয়ার সময় রাজা হাইপেরিয়ন ওকে বলে যে কাল সকালেই সে ওই টাইটানদের মুক্ত করে দেবে, তখন আর কোনো সুযোগ থাকবে না। থিসিয়াস ওর কথায় কোনো ভ্রুক্ষেপ না করলেও সে ঠিকই বুঝতে পারে যে কালকে একটা ঝামেলা হবেই। ভিতরে এসে প্রধান ফটক বন্ধ করে দিয়ে সবাইকে প্রস্তুত থাকতে বলে। তারপর থেকে শুরু হয় যুদ্ধের প্ল্যান। সারা রাত ধরে সেনারা নিজেদেরকে প্রস্তুত করতে থাকে, যে যার মতো যুদ্ধের জন্য নিজেকে সাজিয়ে নিচ্ছে। এদিকে রাজা হাইপেরিয়নও তৈরি হচ্ছে। চারিদিকে অশুভ ছায়ায় ঢেকে গিয়েছে পুরো এলাকা। সকাল হতেই হাইপেরিয়ন তার সৈন্যদেরকে নিয়ে দরজার কাছাকাছি চলে আসছে। হাতে জাদুকরি এপিরাস ধনুক আর পিছনে লাখো সৈন্য তাকে প্রোটেক্ট করছে। জয় তার নিশ্চিত। ধনুক তাক করা হয় প্রধান ফটকের দিকে। শরীরের সমস্ত শক্তি দিয়ে তীর ছড়ে সামনের লক্ষ্যবস্তুতে। সাই সাই করে তীর ছুটে এসে লোহার দরজা ভেঙে টুকরো টুকরো করে দেয়, আর সেখানে মুহূর্তেই অনেক সৈন্য মারা যায়। এই ঘটনায় বাকি সব সেনাদের মধ্যে দুর্বলতা চলে আসে, কারণ যেখানে এত বড় দুর্ভেদ্য দেয়াল একটা তীরের আঘাতেই খণ্ডবিখণ্ড হয়ে পড়ছে, সেখানে তারা কিছুই করতে পারবে না। সবাই তখন সেখান থেকে পালাতে চাইছিল। থিসিয়াস তৎক্ষণাৎ সবাইকে উদ্দেশ্য করে সেনাপতির মতো ভাষণ দিতে থাকে। ওর কথায় এটা স্পষ্ট যে এখান থেকে পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। রাজা হাইপেরিয়ন যে কতটা নির্দয় তা ওদেরকে ভালো করে বোঝায়। যদি ওর সেনাদের সাথে তারা যুদ্ধ করে মারা যায় তাহলে সেটাই হবে ওদের জন্য মুক্তির পথ, আর যদি পিছু হটে এবং ওর কাছে আত্মসমর্পণ করে তাহলে তার ফলাফল হবে সবচেয়ে নিকৃষ্ট মানের মৃত্যু। সবার সামনে থেকে থিসিয়াস ওদেরকে নেতৃত্ব দেয়। জায়গা সংকীর্ণ হওয়ার কারণে হাইপেরিয়নের সেনারা তেমন সুবিধা করতে পারছিল না। যুদ্ধ চলে সমানে সমান। পঙ্গপালের মতো সেনারা ছুটতে থাকে দেয়ালের দিকে। এই ফাঁকে হাইপেরিয়ন সেনাপতিকে মেরে উপরের দিকে চলে আসছে। প্রথমে রাজার মাথাটা শরীর থেকে আলাদা করে দেয়, তারপর ওই গোপন দরজার কাছে গিয়ে একটা তীর ছড়ে। বুম শব্দে সমস্ত দেয়াল জুড়ে একটা কম্পন সৃষ্টি হলে থিসিয়াস নিজ থেকে বুঝতে পারে যে হাইপেরিয়ন উপরে চলে গেছে। সে আর এক মুহূর্ত দেরি করেনি, ওর সঙ্গীকে সাথে করে নিয়ে সোজা উপরে চলে আসে। ভিতরে এসে দেখে রাজা হাইপেরিয়ন পাথরের দেয়াল ভেঙে গুহার মধ্যে প্রবেশ করছে। বিশাল আকৃতির 4টা মূর্তির মাঝখানে একটা গর্তকে কেন্দ্র করে দাঁড়িয়ে আছে। ঠিক তাদের সামনেই দাঁড়িয়ে আছে হাইপেরিয়ন। সর্বনাশের আর মাত্র খানিক সময় বাকি। থিসিয়াস কাছে আসতেই হাইপেরিয়ন তীর দিয়ে টাইটানদের মুক্ত করে দেয়। বিকট একটা শব্দে বিস্ফোরণ হলে সবাই জ্ঞানশূন্য হয়ে পড়ে। টাইটানেরা ছাড়া পেয়ে চারিদিকে বিক্ষিপ্তের ন্যায় ছোটাছুটি করছে। থিসিয়াস জ্ঞান ফিরে দেখে নিচে ধনুক সহ ওর সঙ্গী চিৎকার করে ওকে সেখান থেকে যেতে বলছে। এমন সময় কয়েকটা টাইটান ওর সামনে এসে দাঁড়ায়। মুহূর্তের মধ্যেই ওকে হাতুড়ি দিয়ে একদম ভর্তা বানিয়ে দেয়। থিসিয়াস খেয়াল করে ঠিক সেই সময়ে উপর থেকে দেবতারা নেমে আসলো। এবার টাইটানদের মধ্যে একজন ওই ধনুক নিয়ে দেবতাদের আক্রমণ করতে যাবে, আর তখনই জিউস একটা হাতুড়ি দিয়ে ধনুকটাকে আবার আগের মতো করে পাথরের সাথে মিশিয়ে দেয়। তারপর শুরু হয় দেবতা আর টাইটানদের মধ্যে মহাযুদ্ধ। এই অংশটা আমার কাছে এই মুভির হার্ট মনে হয়েছিল। মানে এতটাই চার্মিং ছিল এই অ্যাকশনটা। কপিরাইট ক্লেমের কারণে আপনাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে একটা জিনিস স্পষ্ট বোঝা যায় যে টাইটানগুলো তো অনেক ফাস্ট,
কিন্তু তার থেকেও দেবতারা আরো বেশি দ্রুত গতিতে ছুটতে পারে। তারপরেও এতগুলো টাইটানদের সাথে দেবতারা পেরে উঠতে পারছিল না। এক এক করে 4 জন দেবতা জিউসের সামনেই মারা যায়। এদিকে থিসিয়াসের সাথে হাইপেরিয়নের যুদ্ধ শুরু হয়। এখানে আমরা দেখতে পাই হাইপেরিয়ন খুব সহজেই থিসিয়াসকে কাবু করে ফেলছে। দেখে মনে হচ্ছে শেষ পর্যন্ত অশুভ শক্তিরই জয় হবে। জিউস যখন তার শেষ সহযোগী অ্যাথেনাকে হারাতে বসছে তখন সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে। খাসার লকারের হুক খুললে আমরা দেখতে পারি সেখান থেকে 2টা রশি ওই বিশাল আকার মূর্তিগুলোর পায়ে আটকে রাখা আছে। এদিকে থিসিয়াসের অবস্থাও খারাপ। মারতেই গেছিল ওকে, কিন্তু শেষ হাসিটা মনে হয় সেই দেবে। এবার একদম ওর বুকের উপর চড়ে চাকুটা হাইপেরিয়নের গলায় ঠেকিয়ে দেয়। এর মধ্যেই জিউস রশিটা টান দিলে মূর্তিগুলো এক এক করে ভাঙতে শুরু করে। থিসিয়াস এতক্ষণে হাইপেরিয়নের ভবলীলা সাঙ্গ করে দিয়েছে। বাইরে থেকে হাইপেরিয়নের সেনারা পাহাড়ের ধস দেখে পিছু হটতে থাকে। জিউস যখন ধ্বংসস্তূপ থেকে অ্যাথেনাকে বের করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই টাইটানরা ওর উপর আক্রমণ করতে যাবে। আর এর মধ্যেই সে বিদ্যুৎ গতিতে সেখান থেকে স্বর্গলোকে চলে যায় আর চাপা পড়ে যায় সমস্ত টাইটানদের অস্তিত্ব। তখন আমরা দেখতে পাই থিসিয়াসও দেবতাদের মতো উপরে চলে গেল। দৃশ্যপট পাল্টে যায়। আমাদের দেখানো হয় ওই সেই ভদ্রলোক, মানে দেবতা জিউস একটা ছোট্ট বাচ্চাকে সাথে করে নিয়ে ওই সেই আগের জায়গায় যেখানে থিসিয়াসের বাড়ি ছিল। আর এই বাচ্চাটার মা বাবা হচ্ছে থিসিয়াস ও ফেদ্রা। অতীতকে কেন্দ্র করে ইতিহাস বাঁচিয়ে রাখার জন্য এখানে সব ঘটনার প্রতিচ্ছবি বানিয়ে রাখা হয়েছে। ওই বাচ্চাটার নাম একামাস। সে হাইপেরিয়নের মূর্তির মাথায় চোখ বন্ধ করে হাত রাখতেই ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পায়। আকাশে দেবতাদের সাথে টাইটানদের এখনো যুদ্ধ চলছে। সেখানে তার বাবাকেও সে দেখতে পায়। চমকে ওঠে একামাস। আর এই দৃশ্যের মধ্য দিয়ে এই মুভির কাহিনী শেষ হয়। আসলে এই গল্পগুলো গ্রিক মিথোলজি থেকে বানানো হয়েছে। কেউ দেখে কোনোভাবেই বিভ্রান্ত হবেন না। এখানে অনেক মেসেজ রয়েছে, ন্যায়পরায়ণতা, ধর্মের প্রতি একাগ্রতা এবং অন্যায় করলে যে তাকে শাস্তি পেতে হবে তার সুস্পষ্ট নিশ্চয়তা। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আল্লাহ হাফেজ।